ফ্রেন্ডস চলে এসেছি এখন গরুবাথান পিকনিক স্পটে। কিছুক্ষণ আগে এই গরুবাথানে পৌঁছালাম। গরুবাথান থেকে দেখলাম পাহাড়ি রাস্তাটা শুরু হলো। ফ্রেন্ডস আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আবারও রওনা দিলাম ঝান্ডির পথে। এখন আমরা ক্রস করব গাজলডোবা তিস্তা ব্যারেজ। ফ্রেন্ডস চলে এসেছি এখন সামেবিয়ং টি স্টেট। এই চা বাগানে চলে এসেছি, সামেবিয়ং টি স্টেট। ফ্রেন্ডস এই যে গুম্বাদারা মনেস্ট্রি, খুব সুন্দর মনেস্ট্রিটা দেখো। ফ্রেন্ডস পৌঁছে গেছি ঝান্ডিতে, আমাদের হোমস্টেতে। আমরা এখন চলে এসেছি লোলেগাঁওতে। এই যে হচ্ছে আই লাভ লোলেগাঁও। আর এখানে দেখো মেঘটা কিভাবে জাস্ট ঢুকছে। উত্তরবঙ্গে এমন প্রচুর মন ভোলানো সুন্দর জায়গা আছে যার সৌন্দর্যতা ও নৈসর্গিক পরিবেশের টানে ভ্রমণ রসিক বাঙালিরা এখানে বারবার ছুটে আসে। এমনই একটি নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ অব্বিট গ্রামের সন্ধান থাকলো আজকের এই ভিডিওতে। গ্রামটির নাম ঝান্ডি। সমতলের শেষ ও পাহাড়ের শুরু এমনই একটি স্থান এই ঝান্ডি, যেখানে পাহাড় ও উপত্যকা জুড়ে অরণ্যের সৌন্দর্যতা তোমাদের করবে মুগ্ধ। মেঘমুক্ত আকাশে এখান থেকে দেখা যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা। তেমনি দেখা মেলে সমতলে অবস্থিত বিস্তৃত ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গল ও তার মাঝ দিয়ে সর্পিল ভঙ্গিতে বয়ে যাওয়া মহানন্দা ও অন্যান্য নদীর প্রবাহ পথ। সো হ্যালো এভরিওয়ান, আমি সৌমাল্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অব্বিট কালিম্পং 2024 সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্লিজ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। গতকাল আমরা কলকাতা থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম উত্তরবঙ্গের পথে। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে চলে আসি এনজিপিতে এবং রাতটা এনজিপি স্টেশনের এক রিটেইলিং রুমে কাটাই। এই এনজিপি শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা আমি আগের পর্বে শেয়ার করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দিলাম। চাইলে তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এখন বহু মানুষ উত্তরবঙ্গে ঘুরতে আসেন, তাই কলকাতা থেকে এনজিপিগামী রাতের ট্রেনগুলির প্রচুর চাহিদা থাকে। ফলে সেই সমস্ত ট্রেনে প্রায়শই টিকিট পাওয়া যায় না। আমাদের সাথেও ঠিক এটাই হয়েছিল। তাই আমরা শতাব্দী এক্সপ্রেসে করে এসে এক রাত্রি এনজিপি স্টেশনের রিটেইলিং রুমে থাকি। তোমরাও এই কাজটাই করতে পারো যদি তোমরা রাতের ট্রেনে টিকিট না পাও। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে হয় রিটেইলিং রুম। রিটেইলিং রুম যদি তোমরা না পাও, সেক্ষেত্রে এনজিপি স্টেশনের বাইরে প্রচুর হোটেল আছে, সেখানেও চাইলে তোমরা থাকতে পারো। ওর মধ্যে একটা হোটেল আছে তিরুপতি লজ, যেটা খুবই সুন্দর। রুমগুলো খুবই স্পেসিয়াস এবং ভালোই সাজানো গোছানো, এবং সেই অনুযায়ী দামটা কিন্তু খুবই রিজনেবল। তাই তোমরা চাইলে এই তিরুপতি লজেও থাকতে পারো। এবার চলো ফিরে আসা যাক আজকের মেন গল্পে। আজ সকাল 8:30টার দিকে বেরিয়েছিলাম এনজিপি থেকে। গাজলডোবার ওখানে ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি ঝান্ডি। যাওয়ার পথে আমরা গরুবাথান পিকনিক স্পটের ওখানে কিছুক্ষণ দাঁড়াবো। এবারে পুরো 5 দিনের ঘোরার জন্য আমরা একটা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। আচ্ছা বলো তো, উত্তরবঙ্গে ঘুরতে এলে এনজিপি স্টেশন থেকে গাড়ি নিয়ে বেরোনোর পর আমরা আমাদের গন্তব্যের দিকে যখন যাই, সেটা গ্যাংটক হোক কিংবা দার্জিলিং বা কালিম্পং কিংবা ডুয়ার্স, যেটাই হোক না কেন, প্রথমেই আমাদের চোখে কোনটা পড়ে? ঠিকই ধরেছ, রাস্তার দুধারেই চিরসবুজ চা বাগান। প্রথমেই দেখবে এইটাই আমাদের চোখে পড়ে। তাই এইখানেও আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না। দেখো আমরা যাচ্ছি একটা রাস্তা দিয়ে এই গাজলডোবা হয়ে গরুবাথানের দিকে। ডান দিকটায় কি সুন্দর বিস্তৃত চা বাগান, কি সুন্দর লাগছে। এই উত্তরবঙ্গে আমার এই চা বাগানটা খুবই সুন্দর লাগে। আমরা এখন গরুবাথান পৌঁছে গেছি। এই গরুবাথান হয়ে আমরা আজকে ঝান্ডি যাব। ফ্রেন্ডস চলে এসেছি এখন গরুবাথান পিকনিক স্পটে। কিছুক্ষণ আগে এই গরুবাথানে পৌঁছালাম। গরুবাথান থেকে দেখলাম পাহাড়ি রাস্তাটা শুরু হলো। এখন চলে এসেছি গরুবাথান পিকনিক স্পটে। এই এরিয়াটা শুনছিলাম যে আরও শীতকালে পিকনিকের সময় প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর ট্যুরিস্টরা এবং লোকাল পাবলিকরা আসে এখানে পিকনিক করতে। আর এই নদীটা হচ্ছে চেল নদী। এই পাপার ক্ষেত্রে একটা নদী আছে, ওই চেল নদী, এটা ওই চেল নদী। ঝান্ডি যাওয়ার পথেই পড়বে গরুবাথান পিকনিক স্পট। ঝান্ডির
প্রথম সাইট সিন। তবে এই গরুবাথান পিকনিক স্পটের নামটা এখন চেঞ্জ হয়েছে আপার ফাগু চেল খোলা পিকনিক স্পট। এখানে এলে তোমরা দেখতে পাবে চেল নদী এবং সেই চেল নদীর ঠান্ডা ও স্বচ্ছ জলে পা ভেজাতে পারবে ও কিছু ফটোগ্রাফিও করতে পারবে। এখানে কিছু ছোটোখাটো দোকান আছে যেখানে তোমরা চা, কফি, মোমো ও টুকটাক খাবার পেয়ে যাবে। এইসব দিয়ে তোমরা যেদিনকে ঝান্ডি যাবে সেই দিনকার ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারবে। সর্পিল ভঙ্গিতে বয়ে চলা চেল নদীর প্রবাহ পথকে আমার ড্রোনের চোখে একবার দেখো। এই এরিয়াল ভিউ এনজয় করতে করতে আলোচনা করে নেওয়া যাক এনজিপি থেকে তোমরা ঝান্ডি কিভাবে আসবে। এনজিপি থেকে ঝান্ডি যেতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগে। ঝান্ডি আসতে হলে তোমাদের এনজিপি বা নিউ মাল জংশন স্টেশন পর্যন্ত আসতে হবে। নিউ মাল জংশন থেকে ঝান্ডির দূরত্বটা একটু কম, তাই গাড়ি ভাড়াটাও কম পড়ে। তবে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়া কোনো ট্রেনই নিউ মাল জংশন পর্যন্ত আসে না, তাই সেই ট্রেনে টিকিট না পেলে তোমাদের সেই এনজিপিতেই আসতে হবে। এনজিপি বা শিলিগুড়ি থেকে তোমরা যদি গাড়ি রিজার্ভ করে ঝান্ডি যাও সেক্ষেত্রে বড় গাড়ির জন্য পড়বে 3,500 থেকে 4,000 টাকা মতো, আর ছোট গাড়ির জন্য পড়বে ওই 3,000 টাকা মতো। তবে সিজন ওয়াইজ দামটা কিন্তু বাড়ে কমে। তোমরা যদি কেউ সোলো ট্রাভেলার্স হয়ে থাকো বা কম খরচায় ঝান্ডি যেতে চাও সেক্ষেত্রে তোমাদের শেয়ার গাড়ির অপশানটা চুজ করতে হবে। তবে এনজিপি থেকে ডাইরেক্ট ঝান্ডি যাওয়ার কোনো ডাইরেক্ট শেয়ার গাড়ি পাবে না। সেক্ষেত্রে তোমাদের এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে আগে চলে যেতে হবে শেয়ার গাড়ি করে গরুবাথান পর্যন্ত 100 টাকার বিনিময়ে। আবার গরুবাথান থেকে শেয়ার গাড়ি পাবে 100 টাকা লাগবে, ওখানেও তোমরা পৌঁছে যাবে ঝান্ডি। তবে গরুবাথান থেকে ঝান্ডির পথে শেয়ার গাড়ি কিন্তু খুবই কম, হাতে গোনা কয়েকটা চলে। তাই আমি সাজেস্ট করব তোমরা এই শেয়ার গাড়ির পথে যেও না, তোমরা একেবারে রিজার্ভ করে যাও। তাহলে কি হবে, নিজেদের মতো যেতে পারবে। পথে যেখানে দাঁড়ানোর ইচ্ছা হলো, ফটোগ্রাফি করার ইচ্ছা হলো, কারণ পাহাড়ের প্রত্যেকটা বাঁকেই তোমাদের ইচ্ছা করবে গাড়ি থেকে নেমে কিছু ফটোগ্রাফি করার, সেইগুলো করতে পারবে। আর যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে দেখতে যেতে পারবে। আমি মনে করি গাড়ি রিজার্ভ করে নেওয়াই বেটার হবে। আর তোমরা যদি নিউ মাল জংশন এসে নামো, নিউ মাল জংশন থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে, রিজার্ভ করে চলে যেতে পারবে ঝান্ডি। ভাড়াটা একটু কম লাগবে সেক্ষেত্রে। আর তোমরা যদি শেয়ার গাড়ির অপশানে যাও সেক্ষেত্রে নিউ মাল জংশন থেকে চলে আসতে হবে তোমাদের ডামডি মোড়। এই ডামডি মোড় থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে গরুবাথানের পথে, আবার গরুবাথান থেকে শেয়ার গাড়ি করে চলে যেতে হবে ঝান্ডি। ফ্রেন্ডস, এখন এবার গরুবাথান পিকনিক স্পট থেকে চলে যাব। তবে জায়গাটা খুব সুন্দর, পিকনিকের পক্ষে একদম উপযুক্ত। তবে একটাই রিকোয়েস্ট, যারাই পিকনিক করতে আসো বা নর্থ বেঙ্গলের যদি লোকাল কেউ পিকনিক করতে আসো এবং তারা এই ভিডিওটা দেখছো, তোমরা পিকনিক করে যে ওয়েস্ট হবে, দরকার ওয়েস্টটা এখানে ফেলে দেবে না, নিয়ে গিয়ে রাস্তায় কোথাও ডাস্টবিনে ফেলে দেবে। প্রপার জায়গায় ওয়েস্ট ফেলার জায়গায় ওয়েস্ট ফেলবে। এখানে এলাম, এত সুন্দর জায়গা, এখানে কত থালা, থার্মোকল, প্লাস্টিক, কাগজ, নানা জিনিস ওয়েস্ট পড়ে আছে। নোংরাটা এখানে আনলে অবশ্যই সেটা নিয়ে গিয়ে প্রপার জায়গায় ফেলবে। ফ্রেন্ডস, আমরা ওই ঝান্ডির পথে যাচ্ছিলাম, গরুবাথান থেকে বেরিয়েছি, তারপরে একটা ছোট্ট মতো মনেস্ট্রি এলো, বুদ্ধিস্ট মনেস্ট্রি। কিছুক্ষণ পর পাহাড়ে ওঠার পর দেখতে পেলাম এরকম চা বাগান, যেখানে এরকম ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে জল দেওয়া হচ্ছে চা গাছগুলোকে। খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। ফ্রেন্ডস, পৌঁছে গেছি ঝান্ডিতে, আমাদের হোমস্টেতে, ছেত্রী হোমস্টে। এই যে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। ফ্রেন্ডস, চলে এসেছি হোমস্টের ওপরে। এইটা আমাদের রুম। এই যে এখানে বাথরুম, মানে গিজার অ্যাভেলেবেল, বেসিন, একটা মিরর, গরম জলের ফ্যাসিলিটি আছে। আর এদিকে ট্রিপল বেড, যদিও আমরা দুজন আছি অসুবিধা নেই। ঘড়ি আছে, চার্জিং পয়েন্ট আছে, চারদিকটা পুরো কাঠের। এখানে জানলা আছে, এখানে একদম বেডে শুয়ে শুয়ে সুন্দর ভিউ দেখতে পারবে। কিন্তু এখন মেঘলার জন্য ভিউটা দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘার। তাছাড়া খুবই ভালো হোমস্টেটা।
সামনে ঢুকে একটা মিরর আছে। ভালো হয় হোমস্টেটা, রুমটাও আমার পছন্দ হয়েছে। আর হচ্ছে এইখানে এখান থেকে ভিউটা সুন্দর দেখা যায়। ফ্রেন্ডস, এখন ওই দুপুর 1:10-15 হবে, আমাদের বলে দিল লাঞ্চ রেডি। চলো লাঞ্চ করতে যাই। কি কি লাঞ্চে দিল অবশ্যই দেখাচ্ছি। আর গলাটা বসে যাচ্ছে, ভালোই ঠান্ডা লাগছে। হোমস্টে যারা কাজ করছে তারা বলছে আজকে থেকে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়বে রাতে। আর এখন পুরো মেঘে ঢেকে যাচ্ছে। হোমস্টেটা মোটামুটি ভালো। চলো লাঞ্চে দেখি কি কি দেয়। ফ্রেন্ডস, এই যে ছেত্রী হোমস্টের ওপরে ওইখানে আমরা আছি এই রুমটাতে, এর ঠিক নিচেই হচ্ছে সামনে কি সুন্দর দেখো ফুল গাছ দিয়ে সাজানো। আর এই হচ্ছে বেসিন, আর এখানে ডাইনিং রুমটা, ডাইনিংটা এইখানে, আর কিচেনটা হচ্ছে ওইটা। হাত ধুয়ে নি। রে বাপরে, জল কনকনে ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না। বাপরে বাপ, প্রচন্ড ঠান্ডা গো বাবারে, প্রচন্ড ঠান্ডা। চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং ঘরটা বেশ সুন্দর করে সাজানো। এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে। এটা মানে ডিমের ঝোল, ডাল, শাক, পেঁয়াজ, পাঁপড়, উচ্ছে ভাজা। ফ্রেন্ডস, এখানে একটা পাহাড়ি শাক দিয়েছে, কি বললো, রাই শাক। ওরকম তো কিছু বললো, আবার জেনে নিয়ে কনফার্ম করছি। এটা পাহাড়ি শাক। আর এখানে স্কোয়াশের তরকারি দিয়েছে, বাদ বাকিগুলো তো দেখালাম। আর দিয়েছে রাইস। চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। প্রথমে আমি শাকটা দিয়ে খেয়ে দেখি কেমন শাকটা। শাকটা বেশ ভালো লাগছে, পেঁয়াজ দিয়ে মনে হচ্ছে করেছে। কিছুর একটা সিমিলার স্বাদ পাচ্ছি, বুঝতে পারছি না কীরকম, কিন্তু খুব একটু চেনা চেনা স্বাদ লাগছে, বেশ সুন্দর লাগছে। ফ্রেন্ডস, নিয়ে নিয়েছি এখন আমি ডিম কারি, এগ কারিটা মোটামুটি ভালো। এটা পাহাড়ি কোনো মশলার ছোঁয়া আছে, যেন এই ডিম আর চিকেন আমি নর্থ বেঙ্গলে এসে দেখেছি, পাহাড়ের একটা ছোঁয়া থাকে আলাদা, অন্যরকম টেস্ট হয়, একটা অন্যরকম একটা টেস্ট লাগে। ফ্রেন্ডস, আমার এই সব পদগুলোর মধ্যে শাক আর স্কোয়াশের তরকারি, এই দুটো তরকারি বেশি ভালো লেগেছে খেতে। তাছাড়া ডিমটা মোটামুটি। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা খুবই ভালো ছিল, বেশি রিচও না, খেতে ভালো। আর চলে এসেছি এখন ওপরে, মানে আমাদের রুমের কাছে। তবে এখানে প্রচণ্ড মেঘ চলে এসছে গো। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো, তবে মনে হয় না সেটা পসিবল হবে, কতটা জানি না। ওই দিকটা দেখো পুরো মেঘ। পুরো মেঘ, এইখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ফ্রেন্ডস, এখন রয়েছি ঝান্ডির হোমস্টেতে। এবার আলাপ করে দিই আমাদের ড্রাইভার দাদার সাথে। এনার সাথেই আগেও ঘুরেছি, এবারেও ঘুরলাম, মানে ঘুরছি। এই 4 দিনের ট্যুর প্ল্যানটা উনি সাজিয়ে দিয়েছে, গাড়ি, হোমস্টে উনি সব বুক করে দিয়েছে। হোমস্টেগুলো আগেও যখন এসেছিলাম খুবই ভালো ছিল, এবারেও আশা করি ভালো হবে। আজকেরটা খুবই সুন্দর, খুবই ভিউ ভালো আছে, কিন্তু মেঘের জন্য হয়তো ভিউটা ভালো নেই। এনার নাম, তোমার নাম হচ্ছে পিকু রয়। হ্যাঁ, পিকু রয়। ওকে, ট্রাভেলসের নাম হচ্ছে পিকু ট্যুর এন্ড ট্রাভেলস। হ্যাঁ, তুমি ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং, অফবিট সব করি। হ্যাঁ, গাড়ি, গ্যাংটক, শিলিগুড়িও করি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, উনি গাড়ি প্লাস সব রকম হোমস্টে, গাড়ি সব বুক করে দেবে। হ্যাঁ, পুরো ট্যুর প্ল্যানটা উনি সাজিয়ে দেবে। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, আশা করি তোমরা হতাশ হবে না। আমি এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো।
ফ্রেন্ডস এখন বাজে ওই সন্ধে সন্ধে না ওই সন্ধে হয়ে গেছে, ছটা মতো বাজে। এখন আমাদের চা আর পকোড়া দিয়ে গেল। দেখো একটা সবুজ চাটনি যেটা দুপুরেও দিয়েছিল, আর সস, আর এই চা। খেয়ে টেস্ট করে বলি। ভালো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ওই 8টা মতো বাজবে। প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা লাগছে। বাইরে যেতে একেবারে ইচ্ছা করছে না, তাও শুধু ডিনারটুকু করতে হবে বলে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো ডিনারে কি কি দেয় দেখা যাক। রাত্রিবেলা আমাদের রুমের সামনেটা কি সুন্দর লাগছে দেখো, এরকম লাইট দিয়ে সাজিয়েছে। এইদিকে আর একটা রুম আছে, এর ঠিক নিচেই হচ্ছে এইখানটাই ডাইনিংটা, ওইটা হচ্ছে রান্নাঘরটা, টিনের ঘরটা হচ্ছে রান্নাঘর। এখানে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, দেখো বড় বড় জায়েন্ট চন্দ্রমল্লিকা হয়েছে। এবার নিচে যাওয়া যাক, চলো বেশি দেরি করছি না। বেশ ঠান্ডা লাগছে, মানে ভালোই ঠান্ডা লাগছে। ফ্রেন্ডস চলে এসেছি ডাইনিং হলে, রীতিমতো কাঁপছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ডাইনিং হলটা একবার দেখো, নিচেটা ডাইনিং টেবিলের কি সুন্দর পাথর দিয়ে কাঁচের ভেতর। আর এই ডাইনিংয়ে এসে এখানে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার ডিনার দিচ্ছে। দুপুরে জিজ্ঞেস করে নিচ্ছিল রুটি নেবো না ভাত নেবো, আমরা বলে দিয়েছি রুটি নেবো। তাছাড়া চিকেন আর আলু ভাজা। ফ্রেন্ডস আমাদের দিয়ে দিয়েছে রুটি হটপটে করে, আর দিয়েছে শিম আলুর একটুখানি তরকারি, আর এটা চিকেন। শিম আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে। নিয়ে নিচ্ছে এখন চিকেনটা। দুপুরে যেমনটা বলেছিলাম, চিকেন আর ডিমের মধ্যে এমন একটা কিছু আলাদা মশলা দেয় যার জন্য একটু পাহাড়ি কোনো একটা টেস্ট লাগে। কী মশলা বুঝতে পারছি না, বাট একটু অন্যরকম লাগে। আমাদের কলকাতার মতো ওরকম কষা মাংসের মতো লাগে না, বা ডিম কষার মতো ওরকমও লাগেনি দুপুরের ডিমটা। ফ্রেন্ডস আমাদের ডিনার হয়ে গেছে। চিকেনটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো, তো ঠিক আছে অসুবিধা নেই। তাছাড়া ওকে, ডিনার ভালো লেগেছে। এবার চলে এসেছি রুমে। প্রচণ্ড ঠান্ডা, মাঝে মাঝে চাঁদ দেখা দিচ্ছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে, ঠিক কাঞ্চনজঙ্ঘারই মতো। কিন্তু কাঞ্চনজঙ্ঘা কালকেও দেখতে পাবো কিনা জানি না। চলো এবার রুমে ঢুকে শুয়ে পড়ি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর পারছি না ব্লগ করতে। আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 7ই ডিসেম্বর 2024। সকাল সকাল উঠে পড়েছি, এখন ওই 9টা বাজে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কালকে জিজ্ঞেস করেছিল ডিনারের সময় যে ব্রেকফাস্টে কী নেবো, আমরা বলেছিলাম পুরি সবজি নেব। এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা টেস্ট করি, করে কেমন হয়েছে বলি। আর সকালে একবার ড্রোন উড়িয়েছিলাম, কিন্তু অবস্থা একদম খারাপ, মানে ওয়েদার পুরো খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি চোখেও দেখাও যাচ্ছে না। ভেবেছিলাম যদি ড্রোনে উঁচুতে উঠে যদি কিছু দেখা যায়, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো চলে এসেছি ডাইনিংয়ে, হাত ধুই। মানে বরফ ঠান্ডা জল, পুরো একদম বরফ ঠান্ডা, বরফের থেকেও মনে হচ্ছে ঠান্ডা। আর এই হচ্ছে ডাইনিংটা। এটার ডাইনিংটা কিন্তু খুব সুন্দর। এটা ডাইনিং হলটা, মানে ডাইনিং টেবিল আর কি। ফ্রেন্ডস আমাদের এখানে দিয়ে দিয়েছে লুচি বা পুরি, আর এটা হচ্ছে সবজি তরকারি, আলুর তরকারি। এই নর্থ বেঙ্গলে এসে দেখেছি যে কোনো আলুর তরকারিতে বা আলুর দমেও, দার্জিলিংয়েও ভালো ভালো রেস্টুরেন্টও, বড় বড় রেস্টুরেন্টে আলুর দম, আলু তরকারিতে আলুগুলোকে ইউনিফর্ম শেপে কাটে না, কোনোটা বড়, কোনোটা ট্যাড়া ব্যাকা, কোনো মানে যা হোক করে কেটে দেয়। আমাদের ওখানে যেমন আলু চচ্চড়ি, আলুর দম, যে কোনো আলু প্রিপারেশনের আলুটাকে একটা সুন্দরভাবে কাটা হয়, এখানে সেরকম না। কোনোটা আলু বড়, কোনোটা চিকন, মানে যেভাবে পারে যা হোক করে কেটে দেয়। এটা শুধু এখানের জন্য না, দার্জিলিংয়ে গিয়ে আমি বড় হোটেলে, বড় রেস্টুরেন্টেও দেখেছি আলুর দম ওখানে অত সুন্দর না কলকাতার মতো,
যা হোক করে আলু কেটে গ্রেভি করে দিয়েছে। আমাদের প্রথমে 4টে করে পুরি দিয়েছে, তারপর যদি লাগে বললো আরও লাগলে দেবে। একটা আলু চচ্চড়ি বা ওরকম আলুর একটা কিছু প্রিপারেশন। তো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের লুচিগুলো কিন্তু বেশ অন্যরকম ছিল। মানে অন্যরকম বলতে বেশ ময়দার দিয়ে করা, আর কি বলবো, মানে একটু অন্যরকম ছিল, ভাল লাগলো। একটু ক্রাঞ্চি এবং ক্রিস্পি, এবার একটু টান টান, মানে আমার ওই লুচি, ওইরকম লুচি ভাল লাগে। আবার খুব পোড়াও না, সাদা সাদা, ভাল লেগেছে ওই লুচিগুলো। আর মনে হয় বেকিং সোডা দিয়েছে বেশি করে, তাই জন্য ওরকম হয়েছে। আর তরকারিটা ভালো মোটামুটি। এখানে সবেতে একটা কিছু আলাদা মশলা দেয় বা একটা পাহাড়ি আলাদা টেস্ট পাওয়া যায়। আর এখন বেরিয়ে গেছি একটু গ্রামটা ঘুরতে। এই আমাদের হোমস্টেটার পাশেও প্রচুর আরও কতগুলো হোমস্টে আছে, সেইগুলোতেও তোমরা চাইলে, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি, মানে ছবি তুলে নিচ্ছি, দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে সেগুলোকেও কন্ট্যাক্ট করতে পারো। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। এখন একটু সময় আছে বলে একটু পরে বেরোবো। ব্রেকফাস্ট করে পাহাড়ি গ্রামটা ঘুরছি। আর এইখানে নর্থ বেঙ্গলে এসে খুব দেখা যায়। এগুলো কী গাছ বলো তো? এগুলো হচ্ছে ফুলঝাড়ু গাছ। এগুলো হচ্ছে ফুলঝাড়ুর পাতা। এই 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 ক্রাঞ্চ করে একটা সুন্দর গন্ধ বেরোয়, একদম পিষলে একটা লেবু লেবু গন্ধ বেরোয়, মানে লেবু পাতার মতো অনেকটা। আর এই দেখো, এই যে ফুলঝাড়ু যেগুলো আমরা দিয়ে ঝাড় দিই, সেগুলো হচ্ছে এইরকম। এই যে অ্যাকচুয়ালি ফুলঝাড়ু কথাটা এসছে, এই যে গাছ, এইগুলো হচ্ছে এর ফুল। এবার ফুলটাকে ঝাড়ু হিসাবে ইউজ করা হচ্ছে বলে ফুলঝাড়ু বলা হচ্ছে। মুখটা দেখো পুরো ফুলঝাড়ু, এরকম একটা দুটো অনেকগুলো মানে একসঙ্গে করে বেঁধে ঝাঁটা হিসাবে ইউজ হয় ফুলঝাড়ু। এই ফুলঝাড়ু গাছে এখানে প্রচুর দেখছি। আর এখানে কোথাও কোথাও মানে গরু ছাগল পোষে, তাদের জন্য এই ফুলঝাড়ু গাছ নাকি খুব ভালো। মানে এই ফুলঝাড়ু গাছের পাতাগুলো তাদের পক্ষে খুব পুষ্টিকর। এই যে ছেত্রী হোমস্টে, আমাদের রুমগুলো হচ্ছে ওই পাশের বিল্ডিংটায়। এই বিল্ডিংয়েও কটা রুম আছে। আর এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, উঠে যাই, গিয়ে কোথায় যাই দেখি পাহাড়ের ওপরে। ওই ওপরেও আরও কটা হোমস্টে আছে। এখানে দেখছো কত গাঁদা ফুল চাষ করেছে, পাহাড়েও প্রচুর গাঁদা ফুল হয়। আর প্রত্যেকটা হোমস্টেতে সামনে প্রচুর বিভিন্ন রকম ফুল গাছ, ডিজাইনিং গাছ, মানে ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, প্রচুর ফুল গাছ, প্রচুর গাছ আছে এখানে। ফ্রেন্ডস, এই যে মাচাটা দেখছো, এর ওপর যে লতানি গাছটা হচ্ছে, এটা হচ্ছে স্কোয়াশ গাছ। স্কোয়াশও কিছু কিছু হয়েছে, দেখো এগুলো হচ্ছে স্কোয়াশ। এই দেখো, এটা স্কোয়াশ কাটা আছে, এই একটা স্কোয়াশ। মাচাটা এরকম। এই আর একটা হোমস্টে, কার্কি হোমস্টে। এই যে ওয়েলকাম কার্কি হোমস্টে, একটা হোমস্টে। এই হোমস্টেটা কিছুটা এরকম। এদিকে প্রচুর ফুল গাছ। ফ্রেন্ডস, পুরো রেডি। এই যে ছেত্রী হোমস্টে, এখান থেকে বিদায়। এখন যাচ্ছি কাফেরগাঁও। কাফেরগাঁও কালিম্পংয়েরই একটা অফবিট ডেস্টিনেশন। এখন ওই 10টার মতো বাজবে। গাড়ি রেডি, গাড়িতে উঠি, চলো এবার যাব কাফেরগাঁও। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি। তবে কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, পুরো মেঘ। এখানটায় দেখো মনে হচ্ছে যেন আকাশ পুরো ক্লিয়ার, কিন্তু আসলে নয়। ওই দিকটায় পুরো কুয়াশা, মেঘ যাই বলো আছে প্রচণ্ড। উঠে পড়েছি গাড়িতে, এখন রওনা দিলাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। এখান থেকে কাফেরগাঁও কতক্ষণ লাগবে? 1-1.5 ঘন্টা লাগবে। আমরা এখন ঝান্ডি থেকে বেরিয়ে গেছি। প্রথমে আমরা ঝান্ডির সব সাইট সিনগুলো দেখব। চলো এক এক করে সাইট সিনগুলো কভার করি। আজকে আমরা ঝান্ডির সাইট সিন হিসেবে প্রথমে দেখে নেব সামেবিয়ং টি এস্টেট। এই সামনের যে পাহাড়ের ওপর চা বাগানটা দেখছো, এটাই সামেবিয়ং চা বাগান। এর ওপরে গিয়ে আমি আরো ভালো করে দেখাচ্ছি। এই সামেবিয়ং চা বাগান কালিম্পং ডিস্ট্রিক্টের গরুবাথান সিডি ব্লকে অবস্থিত, ঝান্ডির কিছুটা পাশে। তো ফ্রেন্ডস, চলে এসেছি এখন সামেবিয়ং টি এস্টেট। এই চা বাগানে চলে এসেছি, সামেবিয়ং টি এস্টেট। চা বাগানটা খুবই সুন্দর, তবে
শীতকালে যেহেতু চা তোলা হয় না এই সময়, অত সবুজত্বটা নেই। মানে অক্টোবর মাসে আসলে প্রচন্ড সবুজ থাকে, এখন কিন্তু অতটাও সবুজ নেই। ওই হচ্ছে সামেবিয়ং টি স্টেট। এখানে একটা ছোট্ট করে ড্রোন শট হয়ে যাক। সামাবিয়ং চা বাগান দেখে আমরা এখন রওনা হয়েছি লাভার দিকে। ঝান্ডিতে ঘুরতে এলে লাভা ও তার চারিপাশের স্পটগুলো দেখে নেওয়া যায় ঝান্ডির সাইটসিন হিসেবে। প্রথমে আমরা এখন যাচ্ছি লাভা মনেস্ট্রি দেখতে। ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি লাভাতে। এই লাভাতে লাভা মনেস্ট্রিটা দেখবো, তারপর এখান থেকে চলে যাব কাফেরগাঁও। এই সামনের শহরটাই হচ্ছে লাভা। ফ্রেন্ডস, চলে এসেছি লাভা মনেস্ট্রি। এটা হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রি গেট। চলো এখন লাভা মনেস্ট্রিটা দেখি। এই এন্ট্রি করে গেলাম, এই দিক দিয়ে উঠে যেতে হবে। ওই ওপরে আছে লাভা মনেস্ট্রি, ওই দিক দিয়ে আমরা এলাম, এসে ওইভাবে যেতে হবে লাভা মনেস্ট্রিতে। আর এইখানটায় যেখান থেকে দাঁড়িয়ে আছি, এখান থেকে আগের বার একবার এসেছিলাম, এই সময় খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো এই দিকটায়, কিন্তু কিচ্ছু এখন দেখা যাচ্ছে না। ফ্রেন্ডস, চলে এসেছি লাভা যে মেন মনেস্ট্রি তার ঠিক সামনে। এটা হচ্ছে লাভার মেন মনেস্ট্রি। আর এইদিকে প্রচুর ঘর টর মানে আছে, যারা লামা তাদের থাকার জন্য। যেমন আমাদের ওখানে মিশন আছে ওই রকম হোস্টেল টাইপ, এখানেও অনেকটা ওরকম বুদ্ধিস্ট লামাদের জন্য ওখানে মনেস্ট্রি, পেছনে হচ্ছে থাকার ব্যবস্থা। ওইদিকেও কতগুলো ঘর আছে। এইদিকে এই বুদ্ধিস্ট লামাদের এখানেই ক্লাস হয়, এখানেই টিচিং হয়, সব একটু হয়। আর এটা হচ্ছে মেন মনাস্ট্রি। চলে এসেছি লাভা মনাস্ট্রির ভেতরে। ভেতরটা খুব শান্ত। এই যে এটা লাভা মনেস্ট্রি, এর পাশে চলে আসছি। এখান থেকে লাভা গ্রামটাকে দেখা যাচ্ছে। এখন গ্রাম বলা ভুল হবে, কারণ প্রচন্ড ক্রাউডেড, শহর হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। আগে হয়তো গ্রাম ছিল, এখন পুরো শহর হয়ে গেছে, তাই আমি এখন বলছি লাভা শহর এটা। ফ্রেন্ডস, লাভা মনেস্ট্রি ওপরে, ওখান দিয়ে ঘুরে ডান দিক দিয়ে বেরিয়ে এসে বেরোনোর রাস্তায় এখানেও আর একটা মনেস্ট্রি পড়লো। এইদিকে একটা আর এইদিকে একটা। এইটা ক্লোজড আছে আপাতত, তবে এটা ওপেন। এই যে ওই মনেস্ট্রিটার ভেতরটা এরকম। আর এই গোল চাকাগুলো দেখছে, এইগুলো ক্লকওয়াইজ ঘোরাতে হয়। ক্লকওয়াইজ ঘোরালে নাকি যত পাপ আছে সব কেটে যায়। এটা এরকম, একবার পুরো চক্কর মেরে নি ক্লকওয়াইজ। সবগুলো একবার ক্লকওয়াইজ করে ঘুরিয়ে নিলাম। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিও না, আবার ক্লকওয়াইজ ঘোরাবে। এগুলো সিকিমে প্রচুর দেখেছিলাম আমি যখন ছোট ছিলাম।
একবার সিকিম বেড়াতে গেছিলাম। এই জিনিসটা সিকিমে প্রচুর আছে, প্রচুর মনেস্ট্রিও আছে ওইখানে। চলো এবার লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে যাব। এবার নেক্সট স্পটে যাওয়া যাক। এন্ট্রি গেট, আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, ওই দিক দিয়ে পুরো পাহাড়টা ঘুরে এসে আবার এক্সিটটা এই যে এইখানে রাস্তাটা মিশলো, এন্ট্রি গেট। এই লাভার মনেস্ট্রি থেকে বেরিয়ে একটুখানি এখানে একটা নতুন মনেস্ট্রি করেছে। এই যে ফ্রেন্ডস, লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে কাফেরগাঁও যাচ্ছিলাম, লাভা থেকে বেরিয়েছি এই 1-2 মিনিট হবে, আর একটা নতুন মনেস্ট্রি এখানে হয়েছে। এটা খুবই নতুন বললো। এই যে ভেতরে ঢুকছি না, এই যে লোকেশনটা খুব সুন্দর পেছনে। আর এই যে পতাকাগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি পতাকা মানে লামাদের পতাকা, এগুলো সিকিমে খুব দেখা যায়। বুদ্ধিস্ট লামারা এরকম পতাকা দিয়ে রাখে, একটা পজিটিভ ভাইবের জন্য। এই যে কোনো মনেস্ট্রি এর সামনে দেওয়া থাকে। আর ওইদিকে পাইন বা ধুপির ঘন জঙ্গল দেখো। এবার আমরা লাভা থেকে বেরিয়ে গুম্বাদারা মনেস্ট্রি দেখতে যাচ্ছি। লাভা থেকে লোলেগাঁও যাওয়ার রাস্তায় পড়ে এই গুম্বাদারা মনেস্ট্রি। এটাই আমাদের ঝান্ডির লাস্ট সাইট সিন। ফ্রেন্ডস, আমরা লোলেগাঁওর রাস্তা দিয়ে কোলাখাম যাচ্ছিলাম, পথে পড়লো গুম্বাদারা মনেস্ট্রি। এটা হচ্ছে গুম্বাদারা মনেস্ট্রি। দেখো এই হচ্ছে এন্ট্রি গেট। মনেস্ট্রিটা খুব নির্জন, তেমন একটা টুরিস্ট আসেনি দেখছি। লাভা মনেস্ট্রি একটু ভিড় ছিল। আর এই যে লেখা আছে টার্ন ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ ঘুরেই নি। বাপরে কি ভারী। ক্লকওয়াইজ ঘোরালাম। আর ওই যে গুম্বাদারা মনেস্ট্রি। ফ্রেন্ডস, এই যে গুম্বাদারা মনেস্ট্রি, খুব সুন্দর মনেস্ট্রিটা দেখো। ওইদিকে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু, ওই যে। আর এইদিকে মনেস্ট্রিটা খুব সুন্দর, মনেস্ট্রিটা দারুণ। এই যে গুম্বাদারা মনেস্ট্রি আমার ঠিক পেছনে। এখানে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। এখানে কিছুক্ষণের জন্য এলেও একটা মানসিক শান্তি পাবে। অবশ্যই এখানে এসো। এই মনেস্ট্রিটা খুব সুন্দর লাগলো, আর জায়গাটা খুব শান্ত, মন শান্ত হয়ে গেল। ওই উপরে ওখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু। গুম্বাদারা মনেস্ট্রি এর ভেতরে হয়তো যখন প্রার্থনা হয় তখন প্রবেশ করতে দেয়, তবে এখন দরজাটা বন্ধ আছে। খুব সুন্দর এই মনেস্ট্রিটা। এত সুন্দর মনেস্ট্রি আগে কোথাও দেখিনি, খুব সুন্দর লাগলো এটা। আমরা এই গুম্বাদারা মনেস্ট্রিটা দেখলাম, অপূর্ব লাগলো। আবার এখন কাফেরগাঁও যাচ্ছি। এখন ধরেছি লোলেগাঁওয়ের মেন রাস্তাটা। এখানেও ভিউটা কিন্তু খুব সুন্দর। আর ওইদিকে দেখো মেঘ ঢুকছে কিরম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা চলে গিয়েছিলাম কাফেরগাঁও, যেটা আমি পরের ভিডিওতে কভার করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও ও তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বাই।